গল্পস্রোত চ্যানেলে আপনারা শুনছেন আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস চিলেকোঠার সেপাই। আজ ১৪তম পর্ব। মঞ্চ ছিল পল্টন ময়দানের শেষ মাথায়। এদিকে স্টেডিয়ামের বারান্দায় পিলারের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে সিগারেট ধরাবার জন্য দেশলাইয়ের বাক্সে কাঠি ঠুকল ওসমান। সঙ্গে সঙ্গে মঞ্চের নিচে ৫ কি ৬ হাত সামনে দপ করে আগুন জ্বলে উঠল। ভারী চমৎকার তো! কি করে হলো? সিগারেট ফেলে দিয়ে ওসমান ছুটে চলল অগ্নিকুণ্ডের দিকে। তার জ্বালানো কাঠি থেকে অত দূরে আগুন জ্বলবে, আর সে কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকবে এখানে। পায়ের আঙুলে চাপ দিয়ে একটু উঁচু হয়ে ওসমান দেখল মঞ্চ থেকে আইয়ুব খানের বিশাল বপুটাকে ধরে ছুঁড়ে ফেলা হচ্ছে আগুনের কুণ্ডে। ভিড়ের ভেতর এগিয়ে যাওয়ার কায়দা ওসমানের বেশ রপ্ত করা আছে। এর কোনোইতে একটু ধাক্কা দিয়ে, ওর পিঠ একটুখানি ঠেলে, আবার কখনো মঞ্চের দিকে প্রবাহিত কোনো জনস্রোতে গা ভাসিয়ে দিয়ে ২-৩ মিনিটের মধ্যে সে পৌঁছে যায় মঞ্চের সামনে। তার গায়ে আগুনের আঁচ লাগছে, কিন্তু আইয়ুব খানের দাহ দেখার স্পৃহায় সেটুকু সহ্য করতেই হবে। কিন্তু তার ভাগ্যটা খারাপ। আগুনে মুখ থুবড়ে পড়া আইয়ুব খানের শরীর দেখতে পারল কেবল পলকের জন্য। মঞ্চের উপর থেকে এবং মঞ্চের পেছনে গ্যালারি থেকে ছুঁড়ে ফেলা মুহাম্মদ আইয়ুব খানের ফ্রেন্ডস নট মাস্টার্স বইয়ের ইংরেজি ও বাংলা সংস্করণ শূন্যে ডিগবাজি খেয়ে পড়ে তার রচয়িতার পিঠের ওপর। নিজের লেখা বইয়ের অজস্র কপির আড়ালে আইয়ুব খান অদৃশ্য হয়ে যায়। ফ্রেন্ডস নট মাস্টার্স এর সবুজ ও সাদা মলাট আইয়ুব খানের অগ্নিশয্যায় পাকিস্তানি পতাকার বিভ্রম তৈরি করে ডানা ঝাপটায়। তারপর প্রেসিডেন্টের বপুর সঙ্গে চরচর আওয়াজ করে পড়ে। বই ছাড়াও কাগজ, ছেঁড়া কাপড়, পুরনো টায়ার, টুকরো কাঠ ও জুতা স্যান্ডেলের জ্বালানির নিচে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান ক্ষীণ কণ্ঠে ঘেউ ঘেউ করে। কিন্তু তাকে দেখা যায় না। দগ্ধ প্রেসিডেন্টকে এক নজর দেখার আশায় ওসমান এদিক ওদিক থেকে ঝুঁকে। একবার তার পায়ের পাতার একটুখানি দেখা গেল, আর একটু ঘুরে সামনে গেলে আরও অঙ্গ প্রত্যঙ্গ। কিন্তু এই সময় তার পিঠে হাত পড়ে আলতাফের। এই ওসমান, ওসমান, আরে এত কাছে চলে এসেছো! আগুন ছড়িয়ে পড়লে মারা পড়বে। আগুন আর ছড়াবে কি করে? আইয়ুব খান পুড়ে শেষ। দেশলাইয়ের কাঠি জ্বালালাম কিন্তু আমি। তাই নাকি? প্রথমে মশাল জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আলতাফ তার হাত ধরে। চলো, মিটিং শেষ, চা খাবো। অনেক কষ্টে ভিড় ঠেলে স্টেডিয়ামের বারান্দায় পৌঁছে ফের ভিড় ঠেলতে হয়। ইসলামিয়া রেস্টুরেন্টের মস্ত বড় ঘরটা লোকে ঠাসা। টেবিল একটাও খালি নাই। যত লোক বসে রয়েছে তার প্রায় দ্বিগুণ দাঁড়িয়ে রয়েছে চেয়ার খালি হওয়ার অপেক্ষায়। মাঝামাঝি একটা টেবিল থেকে সিকান্দার ডাকে, এই যে আলতাফ। সিকান্দারের সঙ্গে আলতাফ এবং ইফতিখারের সঙ্গে ওসমান চেয়ার ভাগাভাগি করে বসে। ওসমান বসেই খবর দেয়, আইয়ুব খানের ক্রিমেশন দেখলে না? এখন প্রেসিডেন্ট হবে কে? আলতাফ রায় দিল, পূর্ব পাকিস্তানে আইয়ুব খানের সম্পূর্ণ পতন হয়ে গেছে। ওর বই বোধহয় আর একটাও থাকলো না। বই কি বলছো? পাকিস্তানের ফ্ল্যাগ জড়িয়ে ওকে পোড়ানো হলো। কেউ কেউ করে গোঙাচ্ছিল। শৌকত হেসে ফেলে, আপনার কথা শুনে মনে হচ্ছে হি হ্যাজ ফিজিক্যালি বিন বার্ন টু অ্যাশেস। আরে তাই তো হলো। পুড়ে ছাই হবে না তো সোনার মূর্তিতে পরিণত হবে। আইয়ুব খানের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পুরাবার বিবরণ দেওয়ার উপক্রম করলে ওসমানকে থামিয়ে দেয় শৌকত। আইয়ুব খানের বই পড়াবার দরকার কি? হিজ বুক ডাজ নট রিপ্রেজেন্ট হিম। হি ইজ আ সাব-লিটারেট জেনারেল, লাইক এনি অফ হিজ সাবঅর্ডিনেটস ইন দি আর্মি। বই লেখা তার কাজ নয়। এই বই লিখেছে আলতাফ গহর। আলতাফ সায় দিলে শৌকত বলে, সিভিল সার্ভিসের লোকজন সবসময় ডিক্টেটরদের ডোমেস্টিক সার্ভেন্টের সার্ভিস দেয়। খোঁজ নিয়ে দেখেন
আয়ুব খান হাগলে ছুঁচে দেয় কারা? আবার তাদের নিজেদের হোগাও সবসময় ক্লিন করে রাখতে হয় কেন? সকলের হাসির হুল্লোড়ে সিকান্দার এই প্রশ্ন করে। হাসে না কেবল ওসমান। পুড়িয়ে ফেলার পর আয়ুব খানের মলত্যাগ এবং সিভিল সার্ভেন্টদের দিয়ে শৌচকার্য করিয়ে নেওয়া তার কাছে বাহুল্য মনে হয়। মহা উৎসাহে সিকান্দারের প্রশ্নের জবাব দেয় শৌকত। They have to remain always prepared to get fucked by their master and the master may refuse a dirty anus. সবাই দ্বিগুণ তিনগুণ বেগে হাসে। শৌকত হাসতে হাসতেই আলতাফকে বলে, যেসব বাঙালি ব্যুরোক্রেটের উপর আপনারা ডিপেন্ড করছেন তারাও কিন্তু এক্সেপশন নয়। আমরা নির্ভর করি পিপলের উপর। সব বাঙালি আমাদের সঙ্গে আছে, বিশেষভাবে বাঙালি সার্ভেন্টরা, আর্মির প্রমোশন না পাওয়া সবাই। সুশীত বাঙালি মাত্রই আমাদের সঙ্গে থাকবে। আগরতলা মামলা সাজিয়ে আয়ুব খান বাঙালি রাজনৈতিক নেতৃত্বের পেছনে সিভিল সার্ভিস, আর্মি, নেভি, এয়ারফোর্সের লোকজন সবাইকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করল। এই মামলা উইথড্র করতেই হবে। তখন কি নেতাকে এরা অস্বীকার করতে পারবে? আগরতলা উইথড্র করা অসম্ভব, আর্মি টলারেট করবে না। আরে আর্মির যে পিপল অনেক শক্তিশালী। আগরতলা উইথড্র না করলে আর্মি আয়ুব খানকে সরিয়ে দেবে। ওসমান এই সুযোগটা নেয়। আরে আয়ুব খানকে তো পুড়িয়ে মারা হলো। কিন্তু তার বিবৃতিতে পাত্তা না দিয়ে আলতাফ জবাব দেয় শৌকতের কথার। মানুষ যেভাবে আগুন হয়ে আছে তাতে শেখ সাহেবকে রিলিজ না করলে সিচুয়েশন নর্মাল করা অসম্ভব। তাহলে তাকে রিলিজ করে মানুষকে ঠান্ডা করে মার্শাল ল ইম্পোজ করতে পারে। আর্মি তখন আগরতলা উইথড্রলের কম্পেনসেশন করবে ইন দেয়ার ওন ওয়ে। তখন রেজিস্ট করতে পারবেন? নিশ্চয়ই। শেখ সাহেব বেরিয়ে এলে আন্দোলন আরও স্পষ্ট পথে, স্পষ্ট গন্তব্য ধরে চলবে। শুধু এজিটেটরদের দিয়ে আন্দোলন চলে না, নেতার হাতেই আন্দোলন সুনির্দিষ্ট লক্ষ্যে চলতে পারে। শোনেন আলতাফ, শেখ সাহেব সবচেয়ে পুরা পপুলার নেতা, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু তার যে ধরনের পার্সোনালিটি, যে ধরনের পলিটিক্যাল ফেইথ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, তা কি এই মুভমেন্টের লিডারশিপের জন্য অ্যাডিকুয়েট? সংগঠন আছে না, আমাদের মতো সংগঠন আর কি আছে বলেন? কিন্তু আপনাদের সংগঠনের ক্যারেক্টার আর এই মুভমেন্টের ক্যারেক্টার আলাদা। দেখা যাক পিপল শেষ পর্যন্ত কাদের নেতৃত্ব মেনে নেয়। দেখবেন শেষ পর্যন্ত কে টেকে। আপনারা যদি টেকেন তো অনলি অ্যাট দ্য কস্ট অফ দ্য মুভমেন্ট। মুভমেন্টটাও নষ্ট হবে, আর্মি তখন আপনাদের শেষ করবে। অত সোজা? এবার ওসমান তার প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রকাশ করার জন্য আরেকটা উদ্যোগ নেয়। আয়ুব খানকে যেভাবে জ্যান্ত পোড়ানো হলো তাতে এই আন্দোলন নষ্ট করা। আরে রাখেন, শৌকত বিরক্ত হয়ে বলে। কয়েকটা বই পোড়ালে আয়ুব খান মরে না। এক আয়ুব খান গেলে আরেক আয়ুব খান আসবে। ওয়েস্ট পাকিস্তানের সব আয়ুব খানকে শেষ করলে বাঙালিদের মধ্যে নতুন আয়ুব খান এমার্জ করবে। অফিসের পরদিন কামালকে একা পেয়ে ওসমান কথাটা তুলতে গেল। কাল পল্টনের মিটিংয়ে গেলেন না? স্টেজের সামনে আয়ুব খানকে পোড়ানো হলো, দেখতে পারলেন না? আমি দেশলাইয়ের কাঠি জ্বালালাম। কামালের সামনে খবরের কাগজ, কাগজের প্রথম পৃষ্ঠায় ছাপা ছবি দেখিয়ে বলে, হ্যাঁ, ফ্রেন্ডস নট মাস্টার্সের মেলা কপি পোড়ানো হলো। আগে থেকে জানলে অফিসের কপিগুলো নিয়ে যেতাম। গতবার অফিসে 50 কপি কেনা হলো না? আরে না, বই না, আমি নিজে দেখলাম। পাকিস্তানের ফ্ল্যাগ জড়িয়ে আয়ুব খানের বডি আগুনে ছুঁড়ে ফেলা হলো। কামাল তার পাশে এসে দাঁড়ায়। আপনার শরীর খারাপ? আপনার চোখ এত লাল কেন? রাত্রে ঘুম হয়নি? ওসমান গতকালের দৃশ্য আরো বিশদ ব্যাখ্যা করত, কিন্তু এর মধ্যে বসের ঘর থেকে কামালের ডাক আসে। দুপুরবেলা খেয়ে দিয়ে ঘরে ফেরার কিছুক্ষণ পর আসে রানু। আয়ুব খানের খবরটা রানু বোধহয় জানে না। ওসমান কিছু বলার আগেই রানু জানায় যে সে দুটো খবর দিতে এসেছে। কাল বিকেলবেলা বাড়িওয়ালা আসছিল, আপনারে দেখা করতে বলছে। কি খবর বলো তো? কাল রাত্রে ফেরার সময় রাস্তায় তোতা মিয়া বলল
ব্যাপার কি? রানু এবার দ্বিতীয় খবরটি বলে, আর ওই যে আপনার সঙ্গে থাকে রিক্সাওয়ালা, সে বইলা গেল আজ বিকালে নাকি মিটিং, পাকিস্তান মাঠে মিটিং। পাকিস্তান মাঠ কোথায়? আলাউদ্দিন মিয়া নাকি আপনার মিটিংয়ে যাইতে বলছে। কিসের মিটিং? আচ্ছা, পাকিস্তান মাঠ আরমানি টোলায় না? পাকিস্তান মাঠ আগা সাদেক রোডে। মিটিংয়ের কথা অবশ্য আলতাফও বলেছিল, কিন্তু মিটিং সম্বন্ধে রানুর আগ্রহ নাই। সে নতুন প্রশ্ন করে, আচ্ছা ওই লোকটা খিজির না মিজির, ও কি আপনার সঙ্গে সবসময় থাকবে? কেন? খিজির সম্বন্ধে রানুর ওরকম তুচ্ছ করে কথা বলা ওসমানের কানে লাগে। কেন? ও তোমার কি ক্ষতি করলো? আমার কি করবে? কিন্তু বাড়িওয়ালা দেখলাম ওর উপরে খুব চেতা। ও নাকি পাকা চোর, বাড়িওয়ালার গ্যারেজে কাজ করতো। রিক্সার পার্স চুরি করলে বাড়িওয়ালা ওকে বাইর করে দিছে, তো উঠছে আলাউদ্দিন মিয়ার গ্যারেজে। আবার আলাউদ্দিন মিয়ার স্কুটার বলে কারে বেচা দিছে, তার ওখান থেকে উঠছে আপনার ঘরে, বাড়িওয়ালা বলে। বাড়িওয়ালা কি আমাকে ওয়ার্নিং দিতে এসেছিল? শোনো, বাড়িওয়ালার তেজ আর বেশি দিন নেই। বাড়িওয়ালার যে বাপ, আরে বাপ কি, বাপের বাপ, বাপের বাপের বাপ। এই মেয়েটির কাছে আয়ুব খানকে জীবন্ত দগ্ধ করার বিবরণ দিতে পারলে ভালো হয়। ঘটনাটিকে সে রূপক হিসেবে নেবে না, জলজান্ত ঘটনা বলে বিশ্বাস করবে। গতকাল পল্টনের মিটিংয়ে আয়ুব খানকে জ্যান্ত ধরে আগুনে পোড়ানো হলো, একেবারে ছাই হয়ে গেছে। আয়ুব খানের দাহ আজ উদযাপন করা হবে পাকিস্তান মাঠে। রানু তার বিবৃতিকে রূপক অর্থে নেয় না, আবার কোনো গুরুত্বও দেয় না। আহ, আপনি চটেন কেন? আপনার সম্বন্ধে বরং ভালো ভালো কথা বলে ওসমান সাহেব খুব ভদ্রলোক মানুষ। খিজির রে তাই না করতে পারে নাই। আমি শুই না, মনে মনে হাসি। ওসমান খুব ভদ্রলোক, এ কথায় রানু হাসে কেন? ওসমানের কোনো আচরণে কি কোনোদিন অশোভন কোনো কিছু সে লক্ষ্য করেছে? নাকি তার ধারণা যে ওসমান ভদ্রতার ভান করে, আসলে সে পাকা শয়তান? ওসমানের স্বভাবে হিপোক্রেসির আবিষ্কার কি রানুর মনে মনে হাসার কারণ? বাড়িওয়ালা তোমাদের বাসায় এসেছিল কেন? ভাড়া বাড়াতে চায় নাকি? না না, এই প্রথম দেখলাম। বাড়ি ভাড়ার তুলনায় মিউনিসিপ্যালিটির ট্যাক্স বেশি বইলা হাই হাই করলো না। রাত্রে স্বপ্নে নাকি ভাইয়ারে দেখছে, তাই আব্বার সঙ্গে দেখা করতে আসছিল। কয়টা অসৎ লিডারের পাল্লায় পইরা দেশের জুয়েল জুয়েল ছেলেগুলি স্পয়েল হইতাছে। দেখেন মরেও ভালোগুলি। চালাকগুলি মিটিংয়ে যায়, মিছিলে যায়, কিন্তু সেইগুলি মরে না, তাদের কিছু হয় না। ভাইয়ার কথা কয়, মরে খালি তালেবের মতো নিরীহ সাদা সিধা পোলাপান। ওসমান আর চোখে রানুর মুখ দেখে। কথাগুলো কি বাড়িওয়ালার, নাকি ওসমান সম্বন্ধে নিজের মন্তব্য রানু সেট করে দিচ্ছে রহমতুল্লার মুখে? রানু কি তাকে খুব সতর্ক ও ভীতুগোছের মানুষ বলে গণ্য করে? আজ নয় কাল নাকি পরশু উসমান যে দেশলাইয়ের কাঠি ঠুকিয়ে অগ্নিকুণ্ড তৈরি করলো, সেখানে জ্যান্ত পুড়িয়ে মারা হলো পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খানকে। সে কথা রানুকে বিশ্বাস করাবে সে কি করে? অকপটতা, মনোবল ও আন্তরিকতাকে আবু তালেবের মৃত্যুর কারণ ভেবে রানু তার সঙ্গে তুলনা করছে ওসমানের। ওসমান জানে যে তার মুখ দেখে রানু এইসব ভুল ধারণা করে বসে আছে, নাকি এটাই ঠিক? তার স্বভাবে তেজের অভাব বোধহয় তার মুখে স্পষ্ট ফুটে ওঠে। তাহলে আয়ুব খানকে জ্যান্ত পোড়াবার অগ্নিকুণ্ডে সে প্রথম কাঠিটি ছুঁড়ল কি করে? সে বোধহয় ছোড়েনি, তাহলে কে ছুঁড়ল? ঠিক খবরটা দিতে পারবে কে? শোকত ছিল, আলতাফ ছিল, ইফতিখার ছিল, সিকান্দার ছিল। এদের কারোর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করলেই তারা আসল তথ্য জানিয়ে দেবে। তাহলে তো একবার বাইরে যাওয়া দরকার, ঠিকঠাক জেনে এসে রানুকে বেশ বুক ফুলিয়ে বলা যায়। আয়ুব খানকে জ্যান্ত পুড়িয়ে মারার মূলে কে? বলো তো রানু। রানু বিবেচনা করে দেখতে পারে,
পুলিশের গুলিতে নিহত হলেই কেউ উন্নত স্তরের জীবে রূপান্তরিত হয় না। তালেব কি খুব বীরপুরুষ ছিল? দূর, সে মিছিলে গেছে হুজুগে মেতে। নীলক্ষেতের মোড়ে গুলিবর্ষণ শুরু হলে বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে। তালেব তো কিছুদিন পাগলও ছিল। অস্বাভাবিক প্রকৃতির বিকৃত মস্তিষ্ক এক যুবক প্রকৃত পরিস্থিতি উপলব্ধি করতে ব্যর্থ হওয়ায় পুলিশের হাতে মারা পড়েছে। এতে তার ছোট বোনের গর্ব করার কি হলো? আবু তালেবকে পাগল বিবেচনা করে একটু চাঙ্গা হতে না হতে উসমানের ভুলটা ভাঙে। না, পাগল হলে তালেব ওয়াবদায় চাকরি করত কি করে? অবশ্য চাকরি ও মানসিক সুস্থতা অবিচ্ছেদ্য নয়। মানসিক সুস্থতা চাকরির কোনো শর্ত নয়। তবে পাড়ার লোকে কেউ বলেনি যে তালেবের কোনো রকম অস্বাভাবিকতা কোনোদিন লক্ষ্য করা গেছে। না, উসমান একটি দীর্ঘশ্বাস চাপে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আবু তালেব সম্পূর্ণ সুস্থ মানুষ ছিল। কিন্তু যাই হোক না কেন, রানু কি তার নিহত ভাইকে সামনে রেখে পৃথিবীর যাবতীয় পুরুষ মানুষকে বিচার করবে? তাহলে তো শহীদ ছাড়া কাউকে তার পছন্দ হবে না। পুলিশ মিলিটারির গুলিতে শহীদের বউ হিসাবে নিজেকে কল্পনা করে রানু কি খুব সুখ পায়? ওসমান হেসে ফেললে রানু বলে, কি হাসেন কেন? এমনি। বাড়িওয়ালা প্রশংসা করছে শুই না খুব খুশি না? রানু হাসে। যান, বাড়িওয়ালার সাথে আজ দেখা করেন। কয় আপনি নাকি রাগ করতে জানেন না। মুরব্বি দেখলেই সালাম দেন, মাথা নিচা করে হাঁটেন। দেখবেন চোখ নিচের দিকে থাকলে সামনে কিছু দেখতে পারবেন না, কোন দিন গাড়ির তলায় চাপা পড়বেন। রানুর এই বিরামহীন সংলাপ হাসির কুচিতে খচখচ করে। প্রত্যেকটি কুচি উসমানের কানে বেঁধে এবং তা অনুদিত হয় এইভাবে, তুমি শালা একটা মেরুদণ্ডহীন হিপোক্রেট। তোমার উচিত বাড়িওয়ালার সঙ্গে লাইন করা। রানু বলে, আপনারে যেমন পছন্দ মনে হয় বাড়িওয়ালা আপনার সঙ্গে সম্বন্ধ করতে চায়। সম্বন্ধ? কিসের সম্বন্ধ? সম্বন্ধ বুঝেন না, ঢং করেন না? বাড়িওয়ালার মেয়ে আছে না একটা, খুব সুন্দর। গাড়ি পাইবেন, টেলিভিশন পাইবেন, বাড়ি তো আছেই। রাজত্ব ও রাজকন্যা একসঙ্গে? তো কি, ছেলেরা আবার কি চায়? গাড়ি না দেয়, রিক্সা তো আছে, রিক্সা ভরা গ্যারেজ পাইবেন। রানুর ঠোঁটের দুই কোণ সংকুচিত হয়। রিক্সার কথা বলার সময় জিভের তেতো ধাক্কায় শব্দগুলো বেশি রকম স্পষ্ট। ওসমান বলতে চাইল, অনিশ্চিত রাজকন্যার আশায় থেকে নিশ্চিত রাজকন্যাটিকে সে হারাতে রাজি নয়। কিন্তু ডায়ালগটি কিভাবে ছাড়বে তাই ঠিক করার আগেই রানু হঠাৎ দাঁড়ায় এবং তার চোখে চোখ রেখে বলে, আপনারা 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 না। বাক্য স্থগিত রেখে সে মুখ ফেরায় অন্যদিকে। ফলে দেখা যাচ্ছে তার প্রোফাইলে রানু সবসময় বেটার, কিন্তু তখন তাকে অপরিচিত কোনো মেয়ের মতো লাগছে। ওসমানের খুব পিপাসা পায়, কিন্তু রানুর ঠোঁটের উপরকার ভাঁজ ও নাকের ডগার ঘামের বিন্দু এক ফোঁটা জমেনি। পিপাসায় ওসমানের গলা শুকিয়ে আসে। ভাবে কুজো থেকে পানি ঢেলে খেয়ে নেবে, কিন্তু রানুকে ডিঙিয়ে যায় কিভাবে? বিশেষ করে রানুর ঠোঁট জোড়া যেভাবে কাঁপছে তাতে একটা দুর্ঘটনা পর্যন্ত ঘটে যেতে পারে। তার সেকেন্ড ব্র্যাকেট মার্কা ঠোঁট কাঁপতে কাঁপতে হালকা বেগুনি থেকে গাঢ় বেগুনি হয়। রানুর ডান চোখের কোণে পানির ফোঁটা টলটল করে। নুন মেশানো হালকা ঘোলাটে পানির বিন্দুটা পড়ে গেলে মুখের ব্যালেন্স নষ্ট হতে পারে। ওসমান এইরকম ভয় করতে করতে রানু তার বাক্য সম্পূর্ণ করে, আপনারা না সব পারেন, সব পারেন। চোখের নোনতা শিশির বিন্দু তার টোলে পড়েছে। ডান গালের সরু রেখায় প্রবাহিত হয়ে মিলিত হয়েছে চিবুকের ডৌলে। নোনতা ও ঈষৎ ঘোলা শিশিরের রোগা স্রোতে চুমুক দেওয়ার জন্য ওসমানের খটখটে ঠোঁট, জিভ ও টাকরা তিরতির করে কাঁপে। ওসমান হঠাৎ করে নিশ্চিত হলো যে আয়ুব খানকে দগ্ধ করার জন্য তৈরি অগ্নিকুণ্ডে
সে একটি জ্বলন্ত কাঠি ফেলেছিল। খবরটা রানুকে এক্ষুনি দেওয়া দরকার। ওসমান দাঁড়িয়ে রানুর মাথার উপর ও ঘাড়ে তার হাত রাখলো হালকা করে। কথা বলার আগে রানুকে আরেকটু কাছে টানে। একটি তীব্র চুমুতে তার গালের, চোখের ও চিবুকের নোনা পানি সবটা শুষে নেবে। কিন্তু রানুর মাথার চুলের কাটা ওসমানের বুকের বাদিকে একটু একটু খোঁচা দিচ্ছে। এটা আবার অ্যাসিডিটির ব্যথা নয় তো? দুপুরবেলা খালি পেটে কাপের পর কাপ চা এবং একটির পর একটি সিগারেট খেলে এই জায়গাটার নিচে চিনচিন করে ব্যথা করে। ঘণ্টাখানেক আগে ভরপেট খেয়ে এসেছে বলে সেই ব্যথা কি আরও উপরে উঠে এলো? ঘরে অ্যান্টাসিড ট্যাবলেট নাই, বেরিয়েই দুটো মেরে দেবে। কিন্তু তার নিজের ঘর থেকে তাকে এখন উদ্ধার করে কে? সে বিড়বিড় করে, একেবারে পাগল। ভাইটা ছিল আস্ত পাগল, বোনটাও তাই। আবু তালেবকে ঘোরতর উন্মাদ বলে ঘোষণা করে ওসমান লঘুভার হয়। নিশ্চিন্ত মনে রানুকে চুমু খাবে বলে ওর গোটা মুখ জড়িয়ে ধরার জন্য ওসমান নিজের আঙুলগুলোকে তৈরি করতে করতেই তার হাতের ফাঁক দিয়ে মাথা গলিয়ে রানু ঘর থেকে ছিটকে বেরিয়ে যায়। হাতের ফাঁক দিয়ে রানু বেরিয়ে গেলে মনে হয় খুব শীতের মধ্যে তার হাতের গ্লাভস খুলে গেল। হাত দুটো বড় ঠান্ডা। হাতে হাত ঘষে শীত কাটাবার চেষ্টা করলে সারা শরীর ঠান্ডায় জমে যাওয়ার অবস্থা হয়। কাঁপতে কাঁপতে বিছানায় শুয়ে ওসমান ল্যাপ টেনে নেয় গায়ে। ল্যাপের কল্যাণে শরীরের তাপ স্বাভাবিক হয়ে আসে। রানুকে ওসমান আর কোনোদিন এভাবে কাঁদতে কাঁদতে ফিরে যেতে দেবে না। এই কয়েক মিনিট আগে ওসমান ওকে একটা, দুটো কেন, অনায়াসে 100-150টা চুমু খেতে পারত। এত দ্বিধা করার কোনো মানে হয়? দেশলয়ের জ্বলন্ত কাঠি ছুঁড়ে যে কিনা আয়ুব খানকে পুড়িয়ে মারার অগ্নিকুণ্ড তৈরি করে, তার এত দ্বিধা রানুকে চুমু খেতে? ওসমানের শরীরে রক্ত চলাচল দ্রুত হয়ে ওঠে। দূর, চুমু খেতে খেতেই তাকে নিয়ে দিব্যি শুয়ে পড়ত এই সরু তক্তপোষে। না, এমন কিছু সরু নয়, দুজনে দিব্যি শোয়া যায়। বিকালবেলা ওর ঘরে আসবে কে? সেকেন্ড ব্র্যাকেটের মতো বেগুনির ঠোঁটে কয়েকটা গাঢ় চুমু পড়লে রানুর সমস্ত শরীর একেবারে এলিয়ে পড়বে ওসমানের উপর। তারপর তাকে জড়িয়ে শ্যামবর্ণের নোনতা ঘাড়ে চুমু খেতে খেতে রানু, আমার রানু বলে ফিসফিস করে ডাকলে মেয়েটির সমস্ত শরীর সাড়া দিয়ে উঠবে। এই মুহূর্তে রানুর অশ্রু, ঘাম, রক্ত, মাংস, হাড় ও মজ্জায় ওসমান নিজেকে তীব্রভাবে অনুভব করছে। রানুর বুকে হাত দিতে গিয়ে দেখে সেখানে খয়েরি সুতার এমব্রয়ডারি করা প্যাগোটাক্কা হাওয়াই শার্টের পকেট। তাই তো, রানুর ঠোঁট পরিণত হয়েছে রঞ্জুর ঠোঁটে। রঞ্জুকেই সে অবিরাম চুমু খেয়ে চলেছে। এটা হলো কি করে? রঞ্জুকে নিয়ে সে করবেটা কি? তার চাই রানুকে। শীতের ময়লা বিকালে চোখ ভরা পানি নিয়ে মেয়েটি বেরিয়ে গেল তার ঘর থেকে। নিজের তীব্র রক্তস্রোতের ঘন নির্যাস রানুকে সমর্পণ করে ওসমান তার চোখের পানি পুষিয়ে দেবে। কিন্তু এ কি বিপর্যয়! মাঝখানে কোত্থেকে এসে ঝামেলা বাঁধায় রঞ্জু। তাকে ঠেকানো খুব শক্ত। রঞ্জুর গালে কষে একটা চড় দিলে হয়, কিন্তু তার বদলে সে কিনা ওর গালে অবিরাম চুমু খেয়ে চলেছে। রানুকে রঞ্জু সম্পূর্ণ হটিয়ে দিয়েছে। রানুর চিহ্ন মাত্র দেখা যাচ্ছে না। ওসমান এখন কি করবে? রঞ্জুকে ছেড়ে ফেলার জন্যে ওসমান ওকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে সে বালিশের একটা কোণ খুব জোরে খামচে ধরে, কিন্তু নারীকণ্ঠের তীক্ষ্ণ আর্তনাদে তার হাত শিথিল হয়ে আসে। আমার রঞ্জুরে মেরে ফেললে গো! এ তো তার মায়ের গলা। আমার ভুল উদ্যোগে ওসমানের হাসি পায়। আম্মা যে কাকে কি ভাবে! ওর জন্যে মাগুর মাছের ঝুল রাঁধলাম, জ্বর থেকে উঠি আজ পথ্যি করবে। ছেলেটা আমার এক লুকমা ভাত মুখে দিতে পারলে না গো। তাই তো, ওসমান বড় বিচলিত হয়। সন্ধ্যার আবছা অন্ধকারে ওসমান দেখতে পায়
যাকে সে এতক্ষণ চুমু খেয়ে চলেছে এবং রানুর পুনর্বাসনের জন্য যার গলা টিপে ধরেছে, সে বোধহয় রঞ্জু নয়, মানে রানুর ভাই রঞ্জু নয়। তবে সে কে? এত দূর থেকে, অন্য একটি রাষ্ট্র থেকে তার মা এরকম বিলাপ করে কেন? লুঙ্গি গুছিয়ে পড়তে পড়তে ওসমান হাঁপায়। বুকে তার প্রবল রকম ওঠানামা চলে। ভয় হয় হার্টে আবার নতুন কোনো উপসর্গ দেখা গেল না তো। অনেক হার্টের রুগী আছে একটুখানি পরিশ্রমে হাঁসফাঁস করে, অনেকে বাথরুমে গিয়ে গুমতের সঙ্গে প্রাণটিও ত্যাগ করে বসে। কিন্তু ওসমান এখন মারা গেলে তার মৃত্যুর কারণ ভয়াবহভাবে অজ্ঞাত রয়ে যাবে। এই ভাবনা ওসমানকে নিস্তেজ করে ফেলে। স্তিমিত রক্ত প্রবাহে টিপটিপ আওয়াজ ক্রমে ঝাপসা হয়ে আসে। নিঃশ্বাস আস্তে আস্তে স্বাভাবিক হলে সে টলে পড়ে তন্দ্রায়। নিঃশ্বাসে নিঃশ্বাসে তন্দ্রা থেকে ঘুমের ভেতর গড়াতে গড়াতে ওসমান দেখে যে রঞ্জুর মৃতদেহ পড়ে রয়েছে তার তক্তপোষ জুড়ে। রঞ্জুর গলায় ওসমানের আঙ্গুলের দাগ নীল হয়ে বসেছে। তবে কি স্বপ্নে কি জাগরণে? হত্যাকারীর যে ভয় পাবার কথা তা কিন্তু তার হয় না। সে বরং তাড়িয়ে তাড়িয়ে লাশটা দেখে। তার দৃষ্টির ঘষায় রঞ্জুর গলার আঙুলের নীল মুছে যায় এবং এমনকি তার বয়সও বাড়তে থাকে। বয়সের সঙ্গে পাল্টায় চেহারা, শরীরের গড়ন। সেটা পরিণত হয় ওসমানের লাশে। একটুও চমকে না উঠে কিংবা দুঃখিত না হয়ে, এমনকি অবাক না হয়ে তক্তপোষে ঝুঁকে নিজের লাশে ওসমান বুলেট খুঁজতে থাকে। মিছিলে গুলি হলো। বুলেটটা শরীরের কোথায় লাগলো? এর মধ্যেই কি সে বেমালুম ভুলে গেল? বুলেট না হোক, বুলেটের দাগ তো পাওয়া যাবে। ময়লা চাদর তুলে তন্ন তন্ন করে ওসমান গনি নিজের মৃতদেহে বুলেটের দাগ খোঁজে। দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে গেলে ওসমান মন খারাপ করে। আর একটু সময় পেলে বুলেটটা সে ঠিকই বার করতে পারত। তার ভাগ্যটা বরাবরই এমন। স্বপ্নে পরম কাম্য কিছু হাতের মুঠোয় আসার ঠিক আগের মুহূর্তে তার ঘুম ভেঙে যায়। মশারি টাঙান নাই? কখন ঘুমাইলেন? ঘরে ঢুকে খিজির, মিটিংয়ে ভি গেলেন না? আমি বহুত বিশ্রেলাম। বিছানায় বসে ওসমান সিগারেট ধরায়। পাকিস্তান মাঠে মিটিং কেমন হলো? মিটিং আরম্ভ হইল মাগরেব বাদে। আগে খালি গ্যাঞ্জাম, খালি হাউকাও। কেন? মহল্লার সর্দারে দেখা পাবলিকে চেতে গেছে, জিগায় অরে আইতে কইল ক্যাঠায়। আলতাফ কিন্তু আগে এরকম সম্ভাবনা আজ করেছিল। আলতাফদের দলের একটি ছেলেকে নিয়ে ওই সর্দার সাহেব কয়েকদিন আগে আলাউদ্দিন মিয়ার সঙ্গে দেখা করতে আসে। ছেলেটি তার ভাইপো। লতিফ সর্দার আবার রহমতুল্লাহর কিরকম আত্মীয়। আলাউদ্দিন মিয়ার অফিসে বসে সে ছোটোখাটো একটা বক্তৃতা ছাড়ে। লোকটার বয়স 70-এর কাছাকাছি। এর বেশিরভাগ সময় কেটেছে নবাব বাড়ির আশেপাশে ঘুরঘুর করে। হঠাৎ করে সে উপলব্ধি করেছে যে পাকিস্তান সরকার হলো 1 নম্বর গণবিরোধী শক্তি। পূর্ব পাকিস্তানের মুসলমানের উদ্যোগে পাকিস্তানের পয়দা। বাংলার মুসলমান ছিল কায়েদে আজমের 1 নম্বর বাহু। অথচ পূর্ব পাকিস্তানের ব্রিলিয়ান্ট ছেলেরা আজ চাকরি পায় না, পেলেও প্রমোশন হয় না, প্রমোশন পেলেও তাদের হাতে কোনো ক্ষমতা নাই। পূর্ব পাকিস্তানের ব্যবসায়ীদের আর লাইসেন্স জোটে না, সব দখল করে নেয় পাঞ্জাবি হারমাদরা। পাকিস্তান সরকারের এই শোষণমূলক নীতির প্রতিবাদে লতিফ সর্দার সাহেব মৌলিক গণতন্ত্রের পথ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। সে এসে সামিল হবে বিরোধী দলের আন্দোলনে। গণবিরোধী সরকারকে উৎখাত করার জন্যে যে কোনো ত্যাগ স্বীকার করতে সে প্রস্তুত। এমনকি জনসেবার জন্যে সরকার তাকে তমখায়ে খিদমত খেতাব দিয়েছিল। গভর্নর হাউসের অনুষ্ঠানে মোনেম খান নিজে তাকে মেডেল পরিয়ে দেয়। সেই খেতাব সে প্রত্যাখ্যান করবে এবং মেডেল বেচে টাকাটা দান করবে আন্দোলনের তহবিলে। তার এত সব সংকল্পের কথা শুনেও কিন্তু আলতাফের মন টলেনি। আলাউদ্দিন মিয়ার ঘর থেকে বেরিয়ে যাবার পরপরই আলতাফ ওর অবিশ্বাস ও অসন্তোষ দেখিয়েছিল।
লোকটা টাফ রিয়েকশনারি, নবাব বাড়ির বুটলিগার, মুসলিম লীগের মধ্যেও মুসলিম লীগার। এখন হাওয়া বুঝে এদিকে আসতে চাইছে। এদের নেওয়া মানে পার্টির ইমেজ নষ্ট করা, এরা পার্টির লায়াবিলিটি হবে। আলাউদ্দিন মিয়া অবশ্য আলতাফের সঙ্গে একমত হয়নি। ধরেন বেসিক ডেমোক্রেট খসাইতে পারলে গভর্নমেন্টের একটা ইটা খইসা পড়ে। আয়ুব খানেরে একটু জখম করতে পারেন, আরও 10টা বিডি ওনারে ফলো করতে পারে, অন্তত ডরাইয়া যাব তো। কিছুক্ষণ তর্ক করে আলতাফ বেরিয়ে ওসমানকে বলে, নিজের মহল্লায় লোকটা খুব আনপপুলার, ওখানে আমাদের পার্টি অফিসের সুবিধা করতে না পেরে এসেছে এখানে। আগেই খবর পেয়েছি, ইকবাল হলের সঙ্গেও লাইন করার চেষ্টা করছে। এখন এই লোককে আমাদের সঙ্গে দেখে ওদের মহল্লার লোক অ্যাডভার্সলি রিয়েক্ট করতে পারে। এখন খিজিরের কাছে একই ধরনের রিপোর্ট পেয়ে ওসমান জিজ্ঞেস করে, পাবলিক চটে গিয়েছিল? পাবলিকে কয়, সর্দার হালাই 10টা বছর মহল্লাটারে জ্বালায়া খাইছে। এর দোকান দখল করে, ওর দোকান উঠাইয়া নিজের বাইরে বহায়। এইটা স্কুলের নামে সরকার জায়গা দিছিল, সর্দার নিজে ওই স্কুলের কমিটির প্রেসিডেন্ট। স্কুল বাদ দিয়া ওই জায়গার মধ্যে মার্কেট বানাইয়া দিচ্ছে। পোলার নামে, বিবির নামে, ভাই ভাইস্তার নামে মহল্লার ব্যাগটি রেশন দোকান রাখা দিচ্ছে। আবার দোকানের মাল দিব না, নিজের বাড়ির মধ্যে মাল রাখে। কাস্টমারে গেলে কয়, মাল নাইকা। চিনি, গম, চাল, তেল ব্যাগটি বেলাকে বেচে। পাবলিক এইগুলি লইয়া মিটিংয়ের মধ্যে হাউকাউ করল। আলতাফ কি বলল? আলতাফ সাহেব যায় নাই, আমাকে আলাউদ্দিন সাহেব ভাষণ দিয়ে বহুত কোশেশ করলো, মগর পাবলিক শুনে না। কয়, লতিফ সর্দারে বাইর করে না দিলে আমরা মিটিং ভেঙে দিব। তারপর আমাগো সাহেব বুদ্ধি কইরা ইউনিভার্সিটির মধ্যে খবর পাঠাইল। ছাত্র লিডাররা আয়া মাইক লইল। ওরা ধরেন লেখাপড়া করা মানুষ, পেটের মধ্যে এলেম আছে। কয়, সর্দার সাহেব নিজের ভুল বুঝা আমাকে লগে আছে, ওনারে দেখে আরও বহুত মানুষ আইব। কয়দিন গেলে আয়ুব খানে মালুম পাইব কি তার লগে আর কেউ নাই, তখন গদ্দি ছাইড়া না দিয়া ওই করব কি? ঠিক কইছে না? ওসমান কোনো মতামত না দিলে খিজির দেওয়ালে হেলান দিয়ে মেঝেতে বসে বিড়ি ধরায়। এরপরও ওসমান তার অপরিচিত ছাত্রনেতার বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করে না দেখে খিজির উসখুস করে। বিড়িতে লম্বা লম্বা টান দিয়ে বলে, মাগার হামাগো মহল্লার মহাজনে জিন্দিগিতে ঠিক হইব না। ওর কপালের মধ্যে আল্লাহ কি লেখছে আল্লাহ জানে। কেন, উনিও হয়তো ভুল বুঝতে পেরে। না, মহাজনে মানুষের পয়দা না, দেখেন না আমি ওর ঘর ছাড়লাম, আমাকে সাবের গ্যারেজ ভি ছাড়লাম, অহন্তরই আমার লোকে কি করতেছে। জুম্মনেরে দিয়া মায়ে ওই দিন খবর পাঠাইল। জুম্মন? জুম্মনের সঙ্গে তোমার যোগাযোগ আছে? থাকবো না কেলায়? ওসমানকে অবাক হতে দেখে খিজির আরও অবাক হয়। ডেলি ডেলি আমার কাছে আহে। জুম্মনে কয়, মায়ে যাইতে কইছে, কি জানি হয়েছে। তো আমি গেছি পরে, ওর মায়ে কান্দে। কাঁদে? তোমাকে দেখে কাঁদে? হ, কান্দে আর কয়, মহাজনে কামরুদ্দিন উস্তাগরে ফুসলায়া ওরে হাসপাতালে পাঠাইবার চায়। ওই তো যাইব না। মহাজনে কইছে, ঠিক আছে, দাওয়াই বহুত আছে, এমন দাওয়াই দিমু মাগি মালুম ভি করবার পারবো না, পেটপুট খইসা একেবারে সাফ হয়ে যাইব। তোমার বাচ্চার জন্য জুম্মনের মায়ের অতটা টান তো তোমার সঙ্গে বেরিয়ে আসে না কেন? এবার খিজির দমে যায়। বিড়িতে ফের কয়েকটা টান দিয়ে বলে, জুম্মনরে মানুষ করবার চায়। বড়লোকের বাড়ি কাম কইরা ওর নজর খান হয়েছে বড়, খালি এক পাচাল পারে, লেহাপড়া শিখাইয়া জুম্মনের বেবি ট্যাক্সির মহাজন বানাইব। তোমার সঙ্গে থাকলে জুম্মন মানুষ হবে না? এ ব্যাপারে খিজিরের সন্দেহ আছে। আমি একটা ভাদাইম্মা মানুষ, কখন কই থাকি ঠিক নাই, পরের পোলারে হুদাহুদি লইয়া। বিড়ির ধোঁয়ায় হঠাৎ তাদের বেদম কাশি আসে। কাশতে কাশতে উঠে ছাদে গিয়ে কফ ফেলে। ওসমান মশারি টাঙায়। খিজিরের উপর তার রাগ হয়, লোকটা একেবারে অপদার্থ। রানু একদিন ঠিকই বলেছিল, সাহস থাকলে বউটার চুলের গোছা ধরে টেনে আনত। ঘরে এসে খিজির ফের মেঝেতে বসে। আপনি আমাকে সাহেবরে একটু কইবার পারবেন?
আলাউদ্দিন মিয়াকে? কি? খিজির মেঝেতে নিজের জন্য বিছানা পাতে, উসমানের দিকে তাকায় না। বিছানা পাতায় সমস্ত মনোযোগ দিয়ে বলে, আপনি কইবেন খিজিরের তো পোলাপাইন নাই, ওর বউয়ের পেটের বাচ্চাটারে মহাজন জানি নষ্ট না করে। তারপর বাচ্চা হলে তুমি কি করবে? লয়া আহুম, একটা বিয়া করুম, ওই বউ পোলারে মানুষ করব। খিজিরের এত সহজ সিদ্ধান্তে উসমান থ হয়ে যায়। নিজের বিছানা ছেড়ে খিজির এসে বসে উসমানের তক্তপোষের পা ঘেঁষে। বেশি দিন না, কয়টা দিন যদি ওর মায়ের পেটের মধ্যে বাচ্চাটার যান কবজ করা ঠেকাইতে পারি, তয় আমার আর চিন্তা নাই। কেন? মহাজন তো যে কোনো সময়। আরে না, আয়ুব খানের দিন খতম হয়ে আছে, বুঝেন না? পাবলিকে কেমন গরম। ওর নিজের মানুষ ব্যক্তি ওর পাট্টি ছেঁড়া কাটটা পড়ে, আয়ুব খানে থাকবার পারবো? পারুম না। আয়ুব খান মুনিম খানে খতম হইলে আমাকে মহাজন হালা রুয়াবি থাকবো। তখন মহল্লা ছেড়া হালায় কই পালাইব দিশা পাইব না। এই তো এই কয়টা দিন আজকে আমাগর আলোদন সাহেবে কইল, আবার ইউনিভার্সিটির ছাত্রবি ভাষণ করলো। আর কয়টা দিন গেলে পুরা পাকিস্তান গভর্নমেন্ট উক্ত হয়ে যাইব। তাহলে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? ঘাবড়াই না, তই ধরেন আগেই যদি জুমনের মায়ের কিছু করে, তাই হুঁশিয়ার থাকতে চাই। খালি এই কয়টা দিন। খিজিরের কিংস্টক সিগারেট ও বিড়ি খাওয়া এবং চিৎকার করা গলা মিনতিতে খসখস করে। আপনি খালি কোয়েন কয়টা দিন রাখতে পারলেই কাম হয়। মহাজনের দিন এই খতম হয়ে এলো। কিন্তু আলাউদ্দিন মিয়ার কাছে এই আবেদন নিয়ে উসমান যায় কি করে? লোকটা কি উসমানকে সহ্য করতে পারবে? রানু যা বলল তাতে মনে হয় রহমতুল্লাহ তার মেয়ের সঙ্গে উসমানের বিয়ের প্রস্তাব দিতে পারে। আলাউদ্দিন মিয়া তাহলে তো উসমানের সঙ্গে কথাই বলবে না। রহমতুল্লাহর মেয়েটা দেখতে ভালো, উসমান 2-3 বার দেখেছে। মেয়েটাও কি তাকে দেখেছে? উসমানের প্রতি সিতারা কি দুর্বল? মেয়ের দুর্বলতা বুঝতে পেরে রহমতুল্লাহ হয়তো উসমানকে ডেকে পাঠিয়েছে। রহমতুল্লাহর মেয়ে কি তাকে নিয়ে কখনো ভাবে? মহাজনের মেয়ের ভাবনায় উসমানের মাথায় বেশ ঝিরঝিরে হাওয়া বইতে থাকে। আরে আসেন আসেন। উসমানকে অভ্যর্থনা জানাবার জন্য আধশোয়া অবস্থা থেকে রহমতুল্লাহ ইজি চেয়ারের ক্যানভাসে একটু সোজা হয়ে বসল। আপনার লগে আমার কথা আছে, বসেন। পাশেই হাতলওয়ালা চেয়ারে বসল ওসমান। কিন্তু রহমতুল্লাহ কথা চালিয়ে যায় তার কয়েকজন মিস্ত্রির সঙ্গে। দোলাইখালের উপর নির্মীয়মান রাস্তার কোনো অংশে সিমেন্টের অতিরিক্ত ব্যবহার হয়েছে বলে সে ঝাড়া 10 মিনিট ধরে তাদের বকে। তারপর তাদের ছাঁটাই করার হুমকি দিয়ে রহমতুল্লাহ ইজি চেয়ারে আরাম করে ফিরে আসে তার প্রায় শোয়া অবস্থায়। ওসমানের মনে হয় এতক্ষণ বরং ভালো ছিল। ওসমানকে এখন যদি সে তার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় তো সে জবাবটা দেবে কি? এই প্রস্তাব মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব, কিন্তু প্রত্যাখ্যান করবে কিভাবে? বলা যায় যে তার বাবা বা কোনো গুরুজন এখানে নাই, তাদের সঙ্গে কথাবার্তা না বলে সে কিছুই করতে পারবে না। রহমতুল্লাহ বলবে উসমান তার বাবাকে চিঠি লিখুক, কিংবা ঠিকানা দিলে রহমতুল্লাহ নিজেই চিঠি লিখতে পারে। উসমানের বাড়িঘর নাই, সে বিয়ে করে কিভাবে? রহমতুল্লাহ বলতে পারে তাতে কি, তার নিজের মেলা বাড়ি আছে। না, রহমতুল্লাহর বাড়ি উসমান কখনো নিতে পারে না। তবে কিনা কোনো শুভাকাঙ্ক্ষীর এরকম প্রস্তাব প্রত্যাখ্যানের ভঙ্গি বিনীত হওয়া উচিত। রহমতুল্লাহর মেয়েকে সে কোনোভাবেই বিয়ে করতে যাচ্ছে না। সিতারার জন্য হন্য হয়ে অপেক্ষা করছে আলাউদ্দিন মিয়া। কিন্তু মেয়েটার সম্বন্ধে একটু বিবেচনা থাকা ভালো। রানুর সঙ্গে মাখামাখিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে। রানুর ভাবনা মাঝে মাঝে এমন করে বেঁধে যে এতটা উত্তেজনা সহ্য করা কঠিন। এমনকি তার অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, যখন তখন মাথাও ধরে। নোভালজিন আর অ্যান্টাসিডের বাধ্যতামূলক ব্যবহার আর কত সহ্য করা যায়? বরং অন্য কেউ যদি তার মধ্যে একটু স্পন্দন তৈরি করতে পারে তো একটা ব্যালেন্স হয়।
তখন অ্যান্টাসিড আর নোভালজিনের জায়গায় রানু আর রহমতুল্লাহর মেয়ে তার ভেতর সামঞ্জস্য বিধানের দায়িত্বটা পালন করতে পারে। আপনার লগে খিচিড়ে থাকে? মহাজনের এই প্রশ্ন শুনে ওসমান ফেলফেল করে তাকায়। চায়ের পেয়ালায় সশব্দে চুমুক দিয়ে রহমতুল্লাহ বলে, হইটারে তো চিনেন না, নেমো খারামের বাচ্চা, নেমো খারাম। চুরি চামারি কইরা আমার গ্যারেজটারে পল্টনের ময়দান বানাইবার তালে আছিল। মনে লয় শেখ মুজিবের মিটিং করণের জায়গা বানাইবার নিয়ত করছিল। আলাউদ্দিন ভি তারে রাখবার পারল না, আপনারে কয়ে রাখলাম। আমার কোনো অসুবিধা হচ্ছে না। ওসমানের এরকম প্রত্যক্ষ প্রতিক্রিয়া শুনে রহমতুল্লাহ নড়ে চড়ে বসে। তা সে যতই নড়ুক, ওসমান এখন অনেক কথা বলতে সক্ষম। মেয়ের সঙ্গে ওসমানের বিয়ে দেওয়া সম্পর্কে রহমতুল্লাহর সম্ভাব্য প্রস্তাবের কথা ভেবে সে একটু আগে মিষ্টি মিষ্টি লজ্জা পাচ্ছিল। এই গ্লানিতে ওসমান বেপরোয়া হয়ে ওঠে। খিজিরকে আমার খারাপ লোক মনে হয় না। আপনারা কারে খারাপ কোন কারে ভালা কোন সেটা আপনাগো ব্যাপার। মাগার ঘর যখন ভাড়া লইলেন তখন একলা থাকনের কথাই তো কইছিলেন। না, আমি একা থাকবো এরকম কথা বলে ভাড়া নিইনি। আহা, চেতেন কেন? রহমতুল্লাহ চটে না। আপনার ভালার লাগেই কইছিলাম। হালাই চোর তো আছে, আবার আঁকা উঙ্কম যা তা করবার পারে। শুয়োরের বাচ্চার চোখ দুইখান দেখছেন? মানুষ ভি খুন করবার পারে, বুঝেন? না, আমার মনে হয় না। খিজির আমার সঙ্গেই থাকবে। আপনার যদি আপত্তি থাকে তো আপনি আমাকে লিখিতভাবে জানাবেন। যদি আমাকে উচ্ছেদ করতে চান তো উকিলের নোটিশ পাঠাতে হবে। ওসমান উঠে দাঁড়ায়। এরপরও রহমতুল্লাহর কোনো বিকার নাই। চিৎকার করে কাজের লোককে পান আনতে বলে সে ওসমানকে হাত দিয়ে বসতে ইশারা করে। আরে বসেন, আপনার লগে কথা আছে কইলাম না। ওসমান ফের বসে, কিন্তু বিরক্ত হয়। এতক্ষণ তাহলে হলোটা কি? এর মধ্যে নারিন্দার মোড় থেকে কাঁঠাল পাতার ঠোঙায় তেহারি এসে পড়ল। দুটো প্লেটে তেহারি সাজানো হলে খান বলে রহমতুল্লাহ ধোয়া ওঠা তেহারির ভেতর থেকে ছোট ছোট গোশতের টুকরা গুছিয়ে একদিকে রাখল। খেতে খেতে তার গুরুত্বপূর্ণ কথাটি শুরু করল। মগুল সাহেবের মায়ারে তো আপনি পড়ান না। টেবিলের নিচে ওসমানের পা দ্রুত নড়তে শুরু করে। প্লেটের কোণ থেকে সে পরপর 3 বার সালাদের গাজর ও টমেটো খেয়ে ফেলে। মায়া তো মনে হয় ভালোই। ওসমান কিভাবে রহমতুল্লাহকে প্রতিহত করবে মনে মনে তার প্ল্যান করতে চায়, কিন্তু হয় না। রানুর সঙ্গে ওসমানের মেলামেশার উছিলা তুলে বাড়িওয়ালা কি তাকে উচ্ছেদ করবে? কেন? ওসমান কি মাগনা থাকে? খিজিরকে সহ্য করতে না পেরে আমাকে উচ্ছেদ করতে চাও এখন রানুর সঙ্গে আমার মেলামেশার অজুহাত ধরে? আর কাল যখন খিজির নিজেই এসে তোমার বাড়ি দখল করবে তখন তাকে উচ্ছেদ করার ক্ষমতা তোমার হবে? তখন ওসমানের এইসব নীরব উত্তেজনা চির খায় রহমতুল্লাহর ঘর ঘর গলার আওয়াজে। কইলেন না মায়া কেমন? কেন? একটা সম্বন্ধ করবার চাই। খাওয়া শেষ করে রহমতুল্লাহ টেবিলে রাখা চিলমচিতে হাত ধোয়, কুলকুচু করে এবং মুখ মুছে খিলাল করে। এই লাইগা আপনারে ডাকছিলাম। আমার এক সাধু ভাই তার পোলার লগে বিয়া দিবার চায়। আমার সাধু ভাইয়ের। আপনার সাধু ভাই? হ, নবাবপুরে হার্ডওয়্যারের দোকান আছে, নাজিরা বাজার আলাউদ্দিন রোডে সাইকেল পার্টসের দোকান, রেশন দোকান আছে কয়েকটা, আবার ওয়ার্ডের মেম্বার, বহুত পুরানা মেম্বার। নবাব সাবগা আমলে 22 পঞ্চায়েত আছিল, নাম শুনছেন? তখন থেকেই ওরা। বলতে বলতে হঠাৎ তার মনে পড়ে, আরে আপনি দেখছেন তো ওই দিন আইছিল, এই বয়গাম ঠিক করতে আমার কাছে আইছিল, পরে আলাউদ্দিনের কাছে গেল, শুনলাম আপনাকে সাথে জয়েন করবার কথা কইছে। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তান মাঠে মিটিংয়ে বক্তৃতা করেছে, বিডি মেম্বার থেকে রিজাইন করলেন। চিনছেন? রহমতুল্লাহ উৎসাহিত হয়। উনির পোলা, উনির বিবি, মানে আমার বিবি সাহেবের বড় বোন, মায়েরে দেখছে, পোলায় ভি দেখছে, দুজনের পছন্দ। পোলায় আবার মায়ের ছাড়া কিছু বুঝে না,
তা ওই দিন আমি গিয়া মায়ারে ডাইকা কথাবার্তা কইলাম, রংটা ময়লা, তা হোক, এমনিতে আদব কায়দা জানে, ভালো। মকবুল বিয়ারে আমি কইছি। উনি কি বললেন? কি কইব? পোলার তো টাকা পয়সার অভাব নাই, দোকানপাট তেজারতি তো আছেই, ওর বাপে আবার মার্কেট বানাইতেছে। ওই যে স্কুল ভেঙে মার্কেট বানাচ্ছে, আরে ওইটা লয়েই তো ভাই সাহেব আমার ফাইসা গেছে। স্কুলের লগে জমি নগো, আজমালির সম্পত্তি। স্কুল বিল্ডিং বহুত পুরানা, নবাব সলিমুল্লাহ সাহেবের ভিয়ে আগে আতিকুল্লাহ সাহেব কয়দিনের লাগে নবাব হয়েছিল। ওনার জামানার স্কুল, স্কুল বিল্ডিং ধৈসা পরে দেখা ওইটা মেরামত করণের কন্ট্রাক্ট পাইছিল ভাই সাহেবে। ওই বিল্ডিং মেরামত কইরা ফায়দা নাই, আবার ভাঙ্গা পড়ব। স্কুল ভাঙ্গা তাই নিজের জমিনের লগে মিলাইয়া মার্কেট তুইলা দিচ্ছে, পাবলিকে বহুত চেয়েছে। ভাই সাহেবে আমার একবার এদিক ফাল পারে, একবার ওদিক ফাল পারে। অহন তাই আওয়ামী লীগের লগে লাইন দিবার চায়। আমারে কয়, আপনি ঠিকই আছেন, আপনি পুরানা দল লয়ে থাকেন, আমি যাই অগলগে। আমি কই, ভাই সাহেব পুরানা চাল ভাতে বাড়ে। একবার যে মসজিদের মধ্যে এই দীর্ঘ সংলাপে ভাইরার বৈষয়িক ও রাজনৈতিক তৎপরতা সম্বন্ধে রহমতুল্লাহর মনোভাব বোঝা যায় না। এই নিয়ে উসমানের মাথা ঘামাবার দরকার কি? রহমতুল্লাহর প্রস্তাবে মকবুল হোসেনের প্রতিক্রিয়া জানাটা বরং অনেক জরুরি। তা মকবুল সাহেব আপনাকে কি বললেন? ওনার কথা ক্লিয়ার না, কয় মাইয়া নাকি লেখাপড়া করতে চায়, আবার পোলায় বিয়ে বাস নাকি এটা জিগায়। আরে বিএম এর রাস্তার মধ্যে গড়াগড়ি যেতেছে। আমি কি করব? আপনি একটু কইবেন, আপনি কইলে মনে লয় মায়া না করব না। রহমতুল্লাহ মিষ্টি করে হাসে। ভালো করে বুঝায়া কইন, এমন দুলা পাইব কে? আপনারে মনে হইল ওর বাপে ভিক্ষুক মানে, তাই কি? ঘরে ফিরে প্যান্ট শার্ট না খুলে বিছানায় শুয়ে ওসমান এই সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে। ঠিক সমস্যা নয়, প্রশ্ন বলা চলে। রানুর বাবা মকবুল হোসেন তার উপর কতটা ভরসা করে, তা করে বই কি। কারফুর সময় রাস্তায় কোনো আওয়াজ হলে ছুটে চলে আসে এই ঘরে। লোকটা বেশি রকম ভীতু, কোনো বিপদের আঁচ করলে উসমানের সঙ্গে তাই নিয়ে কথা বলে ভয়ের ধারটা ভোতা করে নেয়। মকবুল হোসেন এলে রহমতুল্লাহর প্রস্তাবটা সরাসরি বলা ঠিক হবে? লোকটা যাচ্ছে তাই রকম মেরুদণ্ডহীন, বাড়িওয়ালাকে স্পষ্টভাবে হ্যাঁ বলেনি কেন? মেয়ের বাপ হয়ে সে কি বুঝতে পারছে না যে রানু ক্রমেই তার নাগালের বাইরে চলে যাচ্ছে? গতকাল না পরশু নাকি তার আগের দিন, কবে যেন বিকালবেলা, হ্যাঁ বিকালবেলাটা ঠিক মনে আছে, রানুকে দেখে ওসমানের মাথা ঝিমঝিম করছিল। ওসমান তখন বাইরে থেকে ফিরছে, রাস্তা থেকে উপরে চোখ মেলে দেখে রানু শাড়ি তুলে নিচ্ছে রেলিং থেকে। তার চোখে হঠাৎ ফোকাস মারে রানুর চোখ। হ্যাঁ, রানুর চোখ আলোয় ঝকঝক করছে। এত আলোয় ওসমানের চোখে ধাঁধা লাগে। অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে সে মনে করতে চেষ্টা করে ঠিক এরকম ধারালো চোখ সে আর কোথায় দেখেছে। কোথায়? এক্ষুনি মনে পড়ল, হ্যাঁ এই চোখ একদিন ঠিকরে পড়েছিল রহমতুল্লার দিকে। রহমতুল্লাহ ভাগ্যিস ওই চোখে চোখ রাখেনি, নইলে শালা মহাজনের জং ধরা চোখ জোড়া পুড়ে ছাই হয়ে যেত। ওই চোখ জোড়া ছিল রানুর বোবা বোনের। পরশু বিকালবেলা রানু কি তার চোখের কোটরে বোনের চোখের মনি সেট করে নিয়েছিল? এটা যদি পার্মানেন্ট হয় তো মকবুল হোসেনের কপালে দুঃখ আছে। আপনার বই। রঞ্জু খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে বসতে বসতে ছবিওয়ালা ক্যালেন্ডারের পাতায় মোড়ানো একটা বই ওসমানের হাতে তুলে দেয়। আপাকে পড়তে দিয়েছিলেন না, নেন। টেবিলে পথের পাঁচালি রাখতে রাখতে ওসমান উপরের মলাটা দেখে। বাহ, খুব সুন্দর মলার দিয়েছ তো। আপা দিছে, বইটা খুললা দেখেন। আজ তোমরা পড়তে এলে না যে? আপনি তো ঘরেই ছিলেন না, আমি বই নিয়ে 2-3 বার আসলাম, খুললা দেখেন না। কেন? পাতা টাতা ছিঁড়তে পারে, আপাই বলল।
বই ফেরত নেওয়ার সময় দেখা নিতে হয়। করুণ চোখ করে ওসমান তাকায় রঞ্জুর দিকে। রানু তার সম্বন্ধে ভাবেটা কি? রানু যদি ওসমানের একটি বইয়ের পাতা ছিঁড়ে ফেলে তো তাতে কি এসে যায়? রানুর কাছে ওসমান কি একজন অতি সতর্ক, স্বার্থপর ও মালিকানা সচেতন ব্যক্তি? খোলেন না। রঞ্জু অধৈর্য হয়ে নিজেই চেয়ার ছেড়ে উঠে বিছানায় তার পাশে বসে পথের পাঁচালির মাঝামাঝি খুলে ফেললে ওসমানের চোখে পড়ে রোলটানা কাগজের ছোট একটি টুকরো। সেখানে রানুর হাতের লেখা। ওসমান পরপর কয়েকটি ঢোক গেলে এবং হঠাৎ ভয় পাওয়া ছেলের মতো রানুর লেখা চিরকুট ওভারটেক করে চোখ গুজে দিল চিরকুটের নিচের বইয়ের মুদ্রিত লাইনগুলোর উপর। দুপুরে কেহ বাড়ি নাই, কৌটাটা হাতে লইয়া অন্যমনস্কভাবে দাঁড়াইয়া রহিল। বৈশাখ দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের সনসন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল। কিন্তু দুর্গার সিঁদুর কৌটা চুরি আবিষ্কারের গ্লানি ও দুঃখ ওসমানকে একটু আড়াল দেয় না। দুর্গার মতো বোন তার কোনোদিন ছিল না বলে তার অকাল মৃত্যুর সুখ থেকে সে নিদারুণভাবে বঞ্চিত। রানুর চিরকুটটা তাকে পড়তেই হয়। বাড়িওয়ালা আজও এসেছিল, আব্বাকে দেখা করতে বলিয়াছে। আমার ভয় লাগে, কাহারও ইচ্ছা হইলে দায়িত্ব পালন করুক। পড়া শেষ হতে না হতে ওসমানের শরীরের রক্ত সব মাথায় ওঠে। মাথার করটি ভেদ করে উপচে ছলকে পড়ার উপক্রম হয়। হয়তো তাই সামলাবার জন্যে মনোযোগ দেয় রানুর বানান ভুলে। রানুর বাক্যবিন্যাসের সাধু ও চলিত রীতির গোলমাল বড় প্রকট। অঙ্ক করাবার ফাঁকে ফাঁকে রানুর বাংলাটাও দেখা দরকার। রানুর আঙুল ধরে ধরে তার বানান ঠিক করে দেবে। ওসমান এখনই নিজের হাতে রানুর কালো ও রোঙা আঙুলের নরম স্পর্শ পাচ্ছে। শরীরের পুলকে এক পলকের জন্য চোখ বন্ধ করলে রানুর চোখের মনি ঝকঝক করে ওঠে। সেই ধারালো আভায় তার নিজের চোখের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে ভেবে সঙ্গে সঙ্গে চোখ খুলে পাশে তাকায়। সেখানে রঞ্জুর মুখ। চট করে চোখ ফিরিয়ে নেয় রানুর চিঠিতে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার পড়তে পড়তে রানুর চোখ থেকে ধার করা আলোতে উদ্ভাসিত তার চোখ দিয়ে শুষে নেওয়া হয় চিঠির আভা। আভা মিলিয়ে গেলে পড়ে থাকে চিঠির ধর। প্রাণহীন চিঠির লাশ বড় অস্বস্তিকর। রানুর এই চিঠি লেখার মানে কি? রানুকে তো ঘুণাক্ষরেও ওসমান কোনো দায়িত্ব নেওয়ার কথা বলেনি। তাহলে রানু কি চায় যে বাবাকে বলে হার্ডওয়্যার, রেশন দোকান ও স্কুল ভেঙে তৈরি মার্কেটের মালিকের সঙ্গে তার বিয়েটা ওসমান ঠেকিয়ে দিক? কোনো মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়ার আয়োজন প্রতিহত করতে ওসমান সবসময় প্রস্তুত। বিশেষ করে সেই মেয়ে যদি তার সাহায্য চায় তো কথাই নাই। তার নিরাপত্তার জন্যে এগিয়ে না যাওয়া আর রায়টের সময় আক্রান্ত কোনো মহিলার আর্তনাদের সাড়া না দেওয়া একই ধরনের অপরাধ। কিন্তু রানু এখানে গোটা ব্যাপারটাকে পেঁচালো ও গোলমেলে করে ফেলেছে। রানু যে শুধু একা বাঁচাতে চাইছে তা নয়। ওসমানের হাত ধরে হ্যাচকা টান দিচ্ছে। ওসমানকে সে পালাতে বাধ্য করতে চায়। ওসমান কোত্থেকে পালাবে? কিংবা রানুকে নিয়ে কোথায় পালাবে? আর রানুকে নিয়ে পালাবে কিভাবে? সামনে পেছনে ডান দিকে সব গলি, সরু ও রোগা গলি। গলির মোড়ে মোড়ে ময়লা উপচানোর ডাস্টবিন, খোলা ম্যানহোল, নালায় ঠিক ঠিক করছে গুমুট। গলির মাথায় মাথায় জড়ানো জাপটানো তারের জটওয়ালা মাথার পোল থেকে ঝুলছে ইলেকট্রিসিটির ছেঁড়া তার। আবার দেখো, বড় রাস্তায় ট্রাফিক জ্যাম। রিকশায়, ট্রাকে, বাসে, স্কুটারে, ঠেলাগাড়িতে, কারে, হোন্ডায়, সাইকেলে গেরো লাগা জামের ভেতর চলা কি সোজা কাজ? আর শালা ট্রাফিক পুলিশ কিনা তাকে দেখতে পেয়ে ট্রাফিক জ্যাম ছাড়াবার কাজ বাদ দিয়ে ট্রাক ড্রাইভারের কাছ থেকে ঘুষ নেওয়া স্থগিত রেখে বাঁশি বাজাতে বাজাতে এগিয়ে আসছে তারই দিকে। তার পিঠের উপর রানুর জ্যান্ত ধর।
এই ধর নিয়ে দৌড়াবার গতি পাওয়া যায় না। এই বিছানা, এই চিলেকোঠার ঘর, এই বাড়ি থেকে দৌড়ে পালাবার জন্যে ওসমানের পায়ের পাতা কাঁপে। ডান পা বিছানা থেকে নিচে নামিয়ে দিলে সেটা মেঝে স্পর্শ করে ও সেখানে একটু একটু দোলে। পায়ের দুলুনি শাসা করে বাড়ে এবং ধাক্কা খায় রঞ্জুর বা পায়ের সঙ্গে। এমনই সাদামাটা করে বললে তার ডান পায়ে সে মৃদু লাথি দিতে থাকে রঞ্জুর বা পায়ে। রঞ্জু একটু সরে বসেও রেহাই পায় না, কারণ ওসমানের পায়ের কাঁপন বেড়েই চলে। এখন নিজের বা পাটি নামিয়ে দিলেই ওসমান ছুটে বেরিয়ে একটা দৌড় দিতে পারে বাইরে। রানু কিন্তু বুঝতেই পারবে না। ভো দৌড়ে ওসমান চলে যাবে তাদের কলপাড়ে। টিউবওয়েলের হ্যান্ডেল ধরে পাম্প করে কলসিতে পানি ভরছে আম্মা। কলপার পার হয়ে ছাইগাদার পাশে নেবুতলায় দাঁড়িয়ে সে ডাক শুনে, রঞ্জু, রঞ্জু। কিন্তু ওসমান দাঁড়াতে পারছে কই, তার পায়ে যেন পাল খাটানো হয়েছে। ডাঙার উপর তরতর করে পা বেয়ে নিয়ে সে চলে বিলের কিনার ঘেঁষে। পার হয়ে যায় দীপচাঁদ মুচির বাড়ি। আর একটুখানি গেলে রেল লাইন। রানু যে কখন খসে পড়েছে পিঠ থেকে ওসমান খেয়াল করেনি। দুর্গাটা থাকলে আজ একসঙ্গে রেলগাড়ি দেখা যেত। অনেক দূর থেকে দুর্গা তাকে ডাকে, রঞ্জু, রঞ্জু। দুর্গা না আম্মা? ওসমান বিড়বিড় করে সেই ঝাপসা ডাকের প্রতিধ্বনি করে, রঞ্জু, রঞ্জু। জি। চেয়ার থেকে উঠে দাঁড়ায় রঞ্জু। ওসমানের দিকে বড় বড় চোখে তাকায়। কি হলো? ওসমানও উঠে দাঁড়ালে রঞ্জু সিঁড়ির দিকের দরজায় সরে যায়। আমি এখন যাই, আপনি কিছু লেখা দিবেন? ওসমান হাঁপাতে হাঁপাতে বসে পড়ে। পরে কেমন? দরজা খুইলা ঘুমান। খিজির আলী ঘরে ঢুকলে ওসমান শুয়ে শুয়ে হাই তোলে। না, ঘুমোলাম কোথায়, এত রাত করলে যে? পিয়ারু সর্দারের খবর জানেন? খুশি হয়ে খিজির জানায় পোস্তগোলার পিয়ারু সর্দার 50-55টা রিকশার মালিক। আজ মৌলিক গণতন্ত্রের পদ থেকে রিজাইন দিয়েছে। পোস্তগোলার মাঠে আজ সে মিটিং করল। আলাউদ্দিন মিয়াও মিটিংয়ে ছিল। তাকে বেবি ট্যাক্সি চালিয়ে নিয়ে গিয়েছিল খিজির নিজে। এখন আয়ুব খানের দালালিতে একনিষ্ঠভাবে লেগে রয়েছে পুলের উপার হাবিব ফকির আর এদিকে রহমতুল্লাহ। তা এদের আর বেশি দিন টিকতে হবে না। রহমতুল্লাহর অবস্থা পাগলা কুত্তার মতো। লোকজন দেখলে খালি ঘেউ ঘেউ করে। আরে মিয়া, মিলিটারি তো ডান্ডা দেহ নাই। মিলিটারি ভালো করে নামলে এইগুলি ফালপাড়া কই যাইব দেখো। আজ সন্ধ্যার পর তার ব্লাড প্রেশার খুব বেড়ে গিয়েছিল। আলাউদ্দিন মিয়া খোঁজ নিতে গেলে তার সঙ্গে ভালো করে কথাও বলেনি। খিজির বুঝতে পারে না ওই ইবলিশটার জন্যে আলাউদ্দিন মিয়ার এত মাথা ব্যথা কিসের। মহাজনের মেয়ে সীতারা তো আলাউদ্দিন মিয়ার হাতে চলেই এসেছে। এখন তার আর ভাবনা কি? এমনকি সেদিন খিজিরকে দিয়ে আলাউদ্দিন মিয়া হীরাওর পাথর ছবির টিকিট নিয়ে এলো। খিজির ছাড়া আর কেউ জানে না। ছবি দেখতে গিয়েছিল আলাউদ্দিন মিয়া আর সীতারা। উসমান কারো কাছে ফাঁস না করে তো খিজির একটা কথা বলে। কি? বেবি ট্যাক্সি চালিয়ে ওদের মধুমিতা সিনেমায় নিয়ে গিয়েছিল খিজির নিজে। হীরাওর পাথর দেখার মতো একটা বই বটে। জেবা ওয়াহিদ মোরাদের অভিনয় 4 বার দেখেও খিজিরের আশ মেটেনি। ওই ছবির কাহিনী বলতে বলতে খিজিরের স্বর ওঠানামা করে। হঠাৎ এক একটি রিক্সা কি স্কুটার চলার আওয়াজে রাত বাড়ে কয়েক ধাপ করে। জেবা ও ওয়াহিদ মোরাদের পরিণতি শুনবার আগেই খিজির ঘুমিয়ে পড়ে। তার বিড়ির আগুন জ্বলে না। তার নিঃশ্বাসের বাজনা ছাপিয়ে ওঠে ঘরের নীরবতা। উসমানের বুক কাঁপে। হাড্ডি ব্যাটা কি ঘুমিয়ে পড়ল? এখন ছুটে বাইরে বেরোবার জন্য ওসমানের পাজোড়া যদি ফের কাঁপে তো কি হবে? ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী অংশ পেতে।
গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অন্যদের কাছে শেয়ার করার অনুরোধ রইল।